হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উদস্তুতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে আর্কিমিডিস প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আর্কিমিডিস প্রিন্সিপাল বা নীতিটা কি, এর দ্বারা আমরা কীভাবে কোনো বস্তুর আয়তন বা ঘনত্ব মেজারমেন্ট করতে পারি বা মাপতে পারি, সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ আর্কিমিডিসের বেসিক যে কনসেপ্টগুলো আছে সেইটা এবং তার অ্যাপ্লিকেশনগুলো সবই আজকে আলোচনা করাবো। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কনসেপচুয়াল হবে। তো কোথায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর আমরা আলোচনা শুরু করার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তা তোমরা লেখো আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপালটা কি, আমরা এটা আরও সহজভাবে বুঝতে পারবো, কারণ আমরা প্লবতা বল বা প্লবক বলটা কি আমরা বুঝেছি, তারই প্রায় কাছাকাছি একই জিনিস ধরতে পারা যেতে পারে। তাহলে আমরা কোনো একটা ঝিল বা কোনো একটা পুকুর ধরলাম, ওকে, তাতে জল আছে। তাহলে কোনো জলেতে বা কোনো তরল বা কোনো গ্যাসীয় মাধ্যমে, কোনো তরল হতে পারে বা কোনো গ্যাসীয় মাধ্যম, তার একটা চেম্বার আছে, তাতে কিছু গ্যাস আছে। তাহলে এটা ধরো গ্যাস আছে এখানটায়, এই চেম্বারটায়। ওকে, তাহলে এই কোনো তরলের ভিতরে বা কোনো গ্যাসীয় মাধ্যমে, ওকে, কোনো গ্যাসীয় মাধ্যমে বা কোনো তরলের মধ্যে, কোনো বস্তুকে হয় সম্পূর্ণ বা আংশিকভাবে, ওকে, সম্পূর্ণ বা আংশিকভাবে যদি কোনো বস্তুকে ডুবিয়ে রাখা হয়, তাহলে সেই বস্তুর যে আপাত ওজন আছে, অর্থাৎ বায়ুমণ্ডলে, এই বস্তুটার বায়ুতে যা ওজন হবে, সেই ওজনটা যখন জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করা হবে, তারা আপাত ওজনটা কী হ্রাস পাবে, অর্থাৎ ওজনটা কমে যাবে। যেটা আমি প্লবতা বা প্লবক বল যখন বুঝেছিলাম সেটা বলেছিলাম যে বায়ুতে 1 বালতি জল নিলে যতটা ওজন লাগে, জলের মধ্যে রাখলে ততটা ওজন লাগে না। ঠিক একইভাবে কোনো বস্তুকে যেন বায়ু মাধ্যমে, একটা লোহার টুকরো হোক বা একটা ফুটবল হোক বা যে কোনো একটা জিনিস বা একটা কাঠের গুঁড়ি হোক, যে কোনো একটা জিনিসকে যখন বায়ু মাধ্যমে যখন সেটাকে আমি ধরবো, তার যা ওজন হবে, সেই বস্তুটাকে যখন জলের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করব বা আংশিকভাবে নিমজ্জিত করব, তখন তার আপাত ওজনটা কি হ্রাস পাবে, কমে যাবে, ওজন কমে যাবে। এই আপাত হ্রাসটা, যেই পরিমাণ ওজনটা কমে যাচ্ছে, তাহলে ওই বস্তুর দ্বারা যে পরিমাণ তরল অপসারিত করেছে, এই বস্তুটা সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করার ফলে যেই পরিমাণ জলটাকে অপসারিত করে যে ওখান থেকে সরিয়ে দিয়েছে, সেই পরিমাণ জলের আয়তনের ওজনের সঙ্গে সমান হবে। ওর যেমন যে ওজন হবে সেই ওজনের সঙ্গে সমান হবে, সেই পরিমাণ ওজনটা হ্রাস পাবে। ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছি। ধরলাম যে এখানটা হচ্ছে বস্তুটা, বায়ুতে বস্তুটার ওজন হচ্ছে W1, আর যখন সেটা জলের মধ্যে ডুবে সম্পূর্ণ নিমজ্জিত আছে, তার ওজন হচ্ছে W2। অর্থাৎ আপাত হ্রাসটা কত হচ্ছে, আপাত হ্রাস ওজনের, ওকে, ওজনের আপাত হ্রাসটা কত হবে, তাহলে W1 মাইনাস W2, কারণ W1 গ্রেটার দেন W2, বায়ুতে ওজনটা বেশি হবে। ওকে, তাহলে এই যে আপাত হ্রাসটা হলো, ওজনটা হ্রাস হলো, এই আপাত হ্রাসটা বস্তুর দ্বারা অপসারিত জলের ওজনের সঙ্গে সমান হবে। যেই পরিমাণ জল অপসারিত করবে, সেই পরিমাণ জলের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এই আপাত হ্রাসটি এই বস্তু দ্বারা যতটা পরিমাণ জলটা অপসারিত হবে, সেই অপসারিত জল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান হবে। ব্যাপারটা আর একবার ক্লিয়ারলিভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কোনো বস্তুকে বায়ুতে ওজন করলে যা ওজন হবে, সেই বস্তুটাকে জলেতে বা গ্যাসেতে যদি নিমজ্জিত করি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে, তার ওজনটা হ্রাস হবে। তাহলে কতটা ওজন হ্রাস হলো, তাহলে আপাত ওজন W1 মাইনাস W2, ওকে, W1 থেকে W2 যদি ওজনটা বাদ দিই, তাহলে যেই পরিমাণ ওজনটা হ্রাস হলো, সেই পরিমাণ হ্রাস ওজনটা কার সঙ্গে সমান হবে, এই বস্তুর দ্বারা যেই পরিমাণ জল অপসারিত করা হয়েছে বা যেই পরিমাণ গ্যাসকে অপসারিত করা আছে, সেই পরিমাণ অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান হবে। সিম্পল হিসাব। তার মানে বলতে পারি কি, আপাত হ্রাস, ওজনের আপাত হ্রাস W1 মাইনাস W2 ইকুয়াল টু বলতে পারি বস্তু দ্বারা
দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। তাহলে দেখে নাও, তার মানে কোনো বস্তু ভালো করে ব্যাপারটা এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তবেই আমরা যে ডেরিভেশনগুলো করব বা যেগুলো আয়তন ঘনত্ব নির্ণয় করব, কোনো সংকর ধাতু আছে প্রত্যেকটা আলাদা করে ঘনত্ব নির্ণয় করা, মেন সবই হবে কি এই আর্কিমিডিসের নীতির উপরে। সেই জন্য আর্কিমিডিস নীতিটা বা প্রিন্সিপালটা ভালোভাবে বুঝতে হবে, যত সহজ করে বোঝা যায়। ওকে, আমি চেষ্টা করি সবথেকে সহজ করে বোঝানোর জন্য। তাহলে আমি একটা বস্তু রাখলাম, আবার বলছি একটা বস্তু রাখলাম বায়ু মাধ্যমে, যার ওজন হচ্ছে কি W1। ওই বস্তুটাকে আবার জলেতে বা গ্যাসেতে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলাম। তাহলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ধরলাম এর ওজন W2, তাহলে নিশ্চয়ই আমরা জানি কি W1 গ্রেটার দ্যান W2 হবে, আপাত ওজন হ্রাস পাবে। তাহলে কোনো বস্তুকে বায়ুর মাধ্যমে রাখলে তার যা ওজন হবে সেই বস্তুটাকে তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তার আপাত ওজন হ্রাস পাবে, অর্থাৎ ওজনটা একটু কমে যাবে। তাহলে কত পরিমাণ ওজন কমবে? তাহলে ওই বস্তুকে তরলে বা গ্যাসে ডোবানোর ফলে তরল ওই বস্তুর দ্বারা, এই বস্তু ডোবানোর ফলে ওই বস্তুর দ্বারা তরল বা গ্যাস, যে পরিমাণ তরল বা গ্যাস অপসারিত হয়ে যাচ্ছে সেই পরিমাণ তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজন সমান আপাত ওজন, বস্তুর আপাত ওজন হ্রাস, অর্থাৎ W1 মাইনাস W2, W1 মাইনাস W2 ইকুয়াল টু বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসের কী হবে? ওজনের সমান হবে। ওকে, এইটাই হচ্ছে মেন আর্কিমিডিসের প্রিন্সিপাল। তো আশা করি ব্যাপারটা তোমার ক্লিয়ার হবে, খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নেই। প্লবতা বা প্লবক বলের প্রায় ইকুয়াল, এগুলো আমরা আলোচনা করেছিলাম। ওকে, তাহলে এর দ্বারা আমরা কি করতে পারি? আর্কিমিডিস প্রিন্সিপাল আমার কিসে কাজে আসতে পারে? একটা হচ্ছে কোনো বস্তুর ওজন নির্ণয় করা বা তার আয়তন নির্ণয় করা, ঘনত্ব নির্ণয় করা, মানে যে কোনো ফিগার, মানে আমরা বলতে পারি নর্মালি যে কোনো বস্তু এর একটা জিওমেট্রিক্যাল শেপ আছে, এটার একটা জিওমেট্রিক্যাল শেপ আছে, কিন্তু ধরো এরকম একটা বস্তু দিল, ওকে, এর কোনো জিওমেট্রিক্যাল শেপ নেই, তাহলে এর আয়তন কত হবে? তাহলে এর আয়তন নির্ণয় করতে পারবো, ঘনত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এমন কোনো বস্তু আছে যার জিওমেট্রিক্যাল মানে কোনো শেপ নেই, অর্থাৎ যে কোনো আকৃতির হতে পারে, তা সেরকম বস্তুর আমরা আয়তন নির্ণয় করতে পারবো এবং ঘনত্ব নির্ণয় করতে পারবো। ওকে, এবার আমরা তাহলে এর অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে তাহলে আর্কিমিডিস প্রিন্সিপালটা গেল। তাহলে এর অ্যাপ্লিকেশনটা কি, কীভাবে আমরা কোনো বস্তুর ঘনত্ব বা আয়তন নির্ণয় করতে পারি সেইটা এবার আলোচনা করব। এবার আমরা এই আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে বিভিন্ন কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব নির্ণয় করবো। ওকে, তা প্রথম আমরা কি আয়তন নির্ণয় করবো, কোনো কঠিন বস্তুর আয়তনটা সেটা কত হয় দেখে নাও। তাহলে প্রথমত আমরা হেডিং দাও কঠিন বস্তুর আয়তন নির্ণয়। কঠিন বস্তুর আয়তন নির্ণয়। ওকে, তাহলে দুটো কেস হতে পারে। এক, কঠিন বস্তু যেন তরলে ডোবা, তরলের থেকে কঠিন বস্তুর ঘনত্ব যখন বেশি হবে বা যেন ঘনত্ব কম হবে, দুটো কেস। প্রথম হচ্ছে কি, প্রথমে এক নম্বর বলতে পারি কি, কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি। ওকে, যদি এরকম হয় তাহলে আমরা একটা ধরলাম, এটা জার আছে, তার মধ্যে একটা কঠিন বস্তুকে আমি ডুবিয়ে দিচ্ছি। ওকে, একটা কঠিন বস্তুকে আমি ডুবিয়ে দিচ্ছি। তো বায়ুতে বস্তুটার ওজন ছিল W1। ওকে, বায়ুতে বস্তুটার ওজন ছিল W1। যখন আমরা তরলের মধ্যে নিমজ্জিত করেছি তখন তার ওজন হচ্ছে কি W2। ওকে, তা দুরকম কেস দেখে নাও। যেই জলে ডুবে জলের ঘনত্ব হচ্ছে কি রো, এটা হচ্ছে জলের ঘনত্ব। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে বায়ুতে বস্তুটার ওজন হচ্ছে W1, এটা তোমরা লিখে নেবে। ধরো একটি বস্তু আছে, তার বায়ুতে ওজন হচ্ছে W1 এবং
যখন বস্তুর তরলের নিমজ্জিত করা যায় সম্পূর্ণ তখন তার ওজন হচ্ছে W2। তাহলে বস্তুর আপাত ওজন, অতএব বস্তুর আপাত ওজন হ্রাস, সেটা কী হবে W1 মাইনাস W2। ওকে, W1 মাইনাস W2, তাহলে বা বলতে পারি W1 মাইনাস W2 ইকুয়াল টু, তাহলে এখানে বলতে পারি কি বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, তাই না? তাহলে W1 মাইনাস W2 ইকুয়াল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে এই বস্তুরা এর জলের মধ্যে বা তরলের মধ্যে ডোবানোর ফলে যেই পরিমাণ তরলটা ওখান থেকে অপসারিত হয়ে গেছে তার ওজন হবে। তাহলে বা আমরা এটাকে এইভাবে বলতে পারি W1 মাইনাস W2 ইকুয়াল টু বস্তুর সম আয়তন, বস্তুর যে আয়তন আছে সেই আয়তনে তরল সরে যাবে ওখান থেকে। তাহলে বলতে পারি বস্তুর সম আয়তন তরলের ওজন। দেখে নাও, তাহলে বস্তু সম আয়তন তরলের ওজন, তাহলে এখানে বস্তু সম আয়তন তরলের ওজনটা আমরা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে দেখে নাও বস্তুর তার তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে আমরা তরলের ক্ষেত্রে জানি যে তরলের যদি ঘনত্ব হয় আর তরলের আয়তন যদি ভি হয়, ধরি তরলের আয়তন ভি, তাহলে বলতে পারি কি রো ইকুয়াল টু এম বাই ভি। ওকে, তাহলে বা বলতে পারি এম ইকুয়াল টু রো ভি। ওকে, তাহলে এম ইকুয়াল টু রো ভি, এমটা হচ্ছে কি অপসারিত তরলের ভর, এমটা হচ্ছে কি অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর। এবার যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার ওজন কি আমরা লিখেছি W1 মাইনাস W2 বস্তু সম আয়তন তরলের ওজন, যে পরিমাণ তরল অপসারিত হয়েছে তার ওজন। তাহলে এখানে বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি কি অপসারিত তরলের ওজন, অতএব অপসারিত তরলের ওজন ইকুয়াল টু W1 মাইনাস W2, তাই তো? দেখুন যেই পরিমাণ তরলটা অপসারিত হয়েছে সেই পরিমাণ ওজন আপাতত হ্রাস ঘটেছে। ওকে, তাহলে এখানে বলতে W1 মাইনাস W2 যেই পরিমাণ ওজনটা হ্রাস হয়েছে সেই পরিমাণ ওজনের কি জল তরলটা ওখান থেকে অপসারিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে W1 মাইনাস W2 ইকুয়াল টু mg। এমটা যদি তরলটা যে পরিমাণ তরল অপসারিত হয়েছে সেটা যদি হয়, কারণ আমরা জানি কি W ইকুয়াল টু কী হয় mg। ওকে, তাহলে m ইকুয়াল টু বলতে পারি কি W বাই জি, যদি Wটা ওজন হয়। কিন্তু এখানে যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার ওজন কত W1 মাইনাস W2। ওকে, ইকুয়াল টু mg, এমটা হচ্ছে কি তরলটার ভর, আমরা জানি W ইকুয়াল টু mg। তার W1 মাইনাস W2 মানে এটা কার ওজন, যেই পরিমাণ তরল বস্তু দ্বারা অপসারিত হয়েছে তার ওজন ইকুয়াল টু mg, এমটা হচ্ছে কি অপসারিত তরলের ভর। আবার আমরা পেয়েছি m ইকুয়াল টু কি রো ভি, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা W1 মাইনাস W2 ইকুয়াল টু রো ভি জি। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি কি ভি ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব অপসারিত তরলের আয়তন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অতএব অপসারিত তরলের আয়তন ফি ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি। তাহলে W1 মাইনাস W2 বাই রো জি, এটা আবার কার ভর, এটা কার আয়তন, এটা হচ্ছে বস্তুর আয়তন। কারণ বস্তুর দেখে নাও আগের ওজন আপাত ওজন যে হ্রাস পেয়েছে ডিভাইড বাই রো জি, তাহলে এটা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর আয়তন, বস্তুর আয়তন। দেখেন এটা খুব সহজ করে তোমাদের বলে দিচ্ছি, কোনো টাফ ব্যাপার নেই। আমি জানি কি যখন কোনো বস্তুকে যেন বায়ু মাধ্যমে রাখবো তার ওজন হচ্ছে কি W1,
যখন সেটা তরলের মধ্যে রাখছি নিমজ্জিত করে সম্পূর্ণ, সেটা হচ্ছে W2। তাহলে কতটা ওজন হ্রাস পেল? W1 মাইনাস W2। তাহলে W1 মাইনাস W2 পরিমাণ ওজন কি হচ্ছে? হ্রাস ঘটেছে। তাহলে কেন হ্রাস ঘটেছে? জল আছে বলে। তাহলে যেই পরিমাণ ওজনটা হ্রাস ঘটবে সেই পরিমাণ তরলটা কি হবে? অপসারিত হবে সেই ওজনে, একই সেম যেই পরিমাণ ওজনটা হ্রাস হবে সেই ওজনেরই তরল আমরা অপসারিত হবে ওখান থেকে, কারণ আর্কিমিডিসের প্রিন্সিপালটা ছিল এটা। তাহলে W1 মাইনাস W2 বলতে পারি ইকুয়াল টু অপসারিত জলের বা তরলের ওজন। ওকে, তাহলে আমরা ওজন পেয়ে, তাহলে এইটাই হচ্ছে কি তরল, যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার ওজন। তাহলে আবার আমরা জানি কি W ইকুয়াল টু mg, এমটা যদি তরলের ভর হয় তাহলে বলতে পারি m ইকুয়াল টু W/g। তাহলে ডাব্লুটা কি? এইটাকে আমরা W ধরে নিয়েছিলাম। তাহলে W1, তাহলে এখানে বলতে পারি W1 মাইনাস W2/g। ওকে, m ইকুয়াল টু, আবার কি যদি তরলের ঘনত্ব রো হয় তাহলে রো ইকুয়াল টু m/v, আর v হচ্ছে কি যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার আয়তন। তাহলে m ইকুয়াল টু রো ভি। তাহলে এই m এর জায়গায় যদি আমি রো ভি বসে দিই তাহলে v ইকুয়াল টু W1 মাইনাস W2/ρg পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার আয়তন। ওকে, এটা হচ্ছে কি যেই পরিমাণ তরল অপসারিত হয়েছে তার আয়তন, সেটা কার সঙ্গে সমান হবে? সেটা যে সম আয়তন বস্তুর আয়তনের সঙ্গে সমান হবে, বস্তুর যে আয়তন হবে সেই আয়তন সঙ্গে সমান হবে। অর্থাৎ বস্তুর আয়তন ইকুয়াল টু অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু হবে W1 মাইনাস W2/ρg। এখানে স্পেশাল কেস কি বললাম? যখন কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি হবে, তাহলে কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি হলে সেই কঠিন বস্তুটা কী হবে? তরলের মধ্যে ডুবে যাবে। ওকে, তার ডুবে গেলে সেটা আমরা এখান থেকে তার আয়তনগুলো বের করতে পারি। তা যদি দেয় যে কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয় করো যখন কি যখন কঠিন বস্তুর ঘনত্বটা তরলের থেকে বেশি হবে, তাহলে যেই প্রসেস দেখালাম সেই প্রসেসে তোমার করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা কী হতে পারে? এর কেস 2, কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে কম। যে কঠিন বস্তুটা আমি নিমজ্জিত করতে চাইছি তার ঘনত্ব কি তরলের থেকে কম, যেমন কাঠ হতে পারে, শোলা হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, মানে যার ঘনত্ব বস্তুর থেকে তরলের থেকে খুব কম, সেক্ষেত্রে আমরা কি করে বের করবো দেখে নাও। তাহলে নেক্সট 2 নম্বরটা বলতে পারি কি, কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে কম। তাহলে কি হবে? এই ক্ষেত্রে বস্তুর আমার আয়তনটা কত হবে, যেই বস্তুটাকে নিমজ্জিত করব তার আয়তনটা কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে বস্তুর আয়তনটা বের করে ফেললাম। নেক্সট এই ক্ষেত্রে কীভাবে বের করবো দেখো না। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা ডুববে না, বস্তু ভেসে বেড়াবে। তাহলে যদি ধরলাম আমরা এটা হচ্ছে কি কোনো একটা জলাশয় ধরলাম, তাহলে একটা কোনো বস্তায় ধরলাম। ওকে, বস্তু আছে, বায়ুতে এর ওজন হচ্ছে W1। এবারে এর ঘনত্ব বলছে কি যে বস্তুর ঘনত্ব হচ্ছে তরলের থেকে কম। তাহলে কারোর ঘনত্ব যখন অন্য কোনো মাধ্যমের থেকে কম হবে তখন সেই বস্তুটা সেই মাধ্যমে ভেসে বেড়াবে। অর্থাৎ বস্তুটাকে যদি আমি তরলে ছেড়ে দিই তাহলে এই বস্তুটা কী হবে? তরলের উপরিতলে কী হবে? ভেসে বেড়াবে। যেমন একটা ফুটবলকে বেশ করে দেখবে, একটা ফুটবলকে যদি তরলে ছুড়ে দাও সেখানে ফুটবলটা ভেসে বেড়াবে, বা কোনো একটা কাঠের টুকরোকে তুমি জলে ফেলে দাও দেখবে সেটাও ভেসে বেড়াবে এরকম, বা কোনো সোলার টুকরোকে জলে ফেলে দাও সেটা ভেসে বেড়াবে, প্লাস্টিককে ফেলে দাও সেটাও ভেসে বেড়াবে। কেন ভাসছে, কেন ডুবছে না? কারণ তার ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম, জলের ঘনত্ব থেকে কম, সেই কারণটা ভেসে বেড়াচ্ছে। তাহলে এমন একটা বস্তুর আমরা আয়তন বের করতে চাইছি যার ঘনত্ব তরলের থেকে কম, তাহলে সেটা কি করে ডোবাবো? তা যদি বলি একটা শোলাকে আমি নিচে ডোবাতে চাইছি, কীভাবে ডোবাবো? বা একটা কাঠের টুকরোকে আমি জলের ভিতরে ডোবাতে চাই, নিমজ্জিত করতে চাই, তাহলে কীভাবে নিমজ্জিত করবে? তা সহজ হিসাবে তুমি বলতে পারবে কি, স্যার ওর সঙ্গে যদি কোনো ঢিল বা কোনো ঢিল দিয়ে সুতোতে বেঁধে দিলে তাহলে সেটা ডুবে যাবে। ঠিক একই, সেটাকে বলা হয় নিমজ্জক। এই ভাষায় আমরা বলবো সেটাকে নিমজ্জক। অর্থাৎ যখন কোনো বস্তুর ঘনত্ব তরলের থেকে কম হবে তখন সেই বস্তুটা নিজে ভিতরে ডুবতে পারবে না। যদি আমি এরকম করি যে বস্তুটাকে ধরলাম, এই হচ্ছে আমার বস্তু আছে, এই বস্তুটাকে একটা সুতো দিয়ে বেঁধে একটা যার ঘনত্ব খুব বেশি সেরকম কোনো একটা বস্তুর সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিই,
ধরুন একটা ইটের সঙ্গে একটা কাঠের গুঁড়িকে বা একটা কাঠের টুকরো ছোট টুকরোকে ইটের সঙ্গে, ইট যেটা আছে ইটের বা কোনো ঢিল আছে তার সঙ্গে বেঁধে এটার সঙ্গে এটা বেঁধে যদি পুকুরে ফেলে দেওয়া হয় তাহলে দেখবে এই কাঠের গুঁড়িটা এর সঙ্গে ডুবে যাচ্ছে, তাই না? তাহলে এটা ছিল কি, আমরা কার আয়তন বের করছি? এইটার আয়তন বের করছি। ওকে, তাহলে একজনের সাহায্য নিয়ে, একজনের হেল্প নিয়ে তবে এটাকে ডুবাতে পারছি, নাহলে ডুবাতে পারছি না। তাহলে এটা হচ্ছে, তাহলে যার হেল্প নিয়ে আমি বস্তুকে ডুবাচ্ছি তাকে বলা হয় কি, নিমজ্জক। ওকে, তো তাকে বলা হয় কি, নিমজ্জক। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার বস্তু। তাহলে বস্তু যেহেতু নিজে থেকে ডুববে না, তাকে ডোবানোর জন্য অন্য একটা বস্তু নিচ্ছি যেটা আমার প্রয়োজন, তারও আয়তন বের করার প্রয়োজন নেই, তাকে আমরা নিমজ্জক বলছি। তাহলে যখন আমরা জলের মধ্যে ডোবাবো বস্তুটাকে, সেটা কঠিন মানে ওজন যতই হোক বা এখানে যা বায়ুতে যা ওজন হবে, অবশ্যই জলের মধ্যে তার ওজনটা কমে যাবে। অর্থাৎ এই বস্তুটার ওজনটা হবে কত, W2 ধরলাম। তাহলে বস্তুর ভরটা কত, জলের মধ্যে যখন থাকবে সেটা W2, তাহলে যখন এর মধ্যে বায়ু মাধ্যমে থাকবে সেটা W1। কিন্তু এখানে আমি একটা নিমজ্জকের সাহায্য নিয়েছিলাম, তাহলে নিমজ্জক মিলিয়ে, বস্তু আর নিমজ্জক দুটো মিলিয়ে এর ওজনটা যে W3। আমি একটু লিখে নিই, বায়ুতে, এটা একটু বোঝার ব্যাপার আছে, তার কারণ হচ্ছে কি এর ঘনত্বটা কম আছে। ওকে, আমি লিখছি বায়ুতে বস্তুর ওজন ইকুয়াল টু W1। ওকে, জলের মধ্যে বা জলে নিমজ্জিত অবস্থায় নিমজ্জকের ওজন সেটা হচ্ছে কি W2। ওকে, তাহলে শুধু এইটা W1 W2টা এর হবে না, কারণ এর ওজনটা আমরা বুঝতে পারবো না, শুধু নিমজ্জকটা, কারণ যেটা আমরা ইউজ করবো নিমজ্জিত অবস্থায় তার ওজনটা আমরা জানবো। তাহলে নিমজ্জকের ওজন W2, তাহলে নিমজ্জক এবং বস্তুটার একসঙ্গে ওজন হচ্ছে কি W3। তার নিমজ্জক এবং বস্তুর মোট ওজন সেটা হচ্ছে কি W3। ওকে, তা দেখো এই তিনটা পয়েন্টটা ভালো করে বুঝে নাও, এইটা বুঝতে পারলে আমরা ক্যালকুলেশনটা খুব সহজে বুঝতে পারবো। তাহলে বায়ুতে যখন বস্তুটা আছে, বায়ুতে বস্তুর ওজন W1, যখন জলের নিমজ্জিত অবস্থায় রেখে দিয়েছে বস্তু আর নিমজ্জক দুটো কি, তখন শুধু নিমজ্জকের ওজন কত, W2, এটা আমরা জানি। ওকে, নেক্সট হচ্ছে কি, নিমজ্জক এবং বস্তুর মোট ওজন, যখন এই দুটোকে একসঙ্গে ডুবিয়ে দিচ্ছি, এই দুটোর মিলিয়ে, অর্থাৎ এই বস্তু আর এই নিমজ্জক দুটো একসঙ্গে মিলিয়ে ওজনটা কত হচ্ছে, W3। তাহলে কতটা ওজন বস্তুর আপাতত হ্রাস ঘটলো। তাহলে বস্তুর ওজনটা কত হবে দেখো না, বস্তুর ওজনটা তাহলে আমরা কত বের করে দেখো না, তাহলে এটা হচ্ছে নিমজ্জকের ওজনটা হচ্ছে W2, দুটো মিলিয়ে ওজন হচ্ছে কি W3। তাহলে শুধু বস্তুর ওজন, তাহলে এখান থেকে বলতে হবে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন সেটা কত হবে দেখে নাও। তার মোট ওজন, এই দুটোর মোট যে ওজন W3, সেখান থেকে যদি নিমজ্জকের ওজনটা বাদ দিয়ে দিই, মানে W2 দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে আমার জলের নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন। তাহলে আপাত ওজন হ্রাস, কতটা ওজন হ্রাস হলো, তাহলে বস্তুর আপাত ওজন হ্রাস, অতএব বস্তুর আপাত ওজন হ্রাস। ওকে, আপাত ওজন হ্রাস ইকুয়াল টু W1 সর্বদা বেশি হবে, যখন বায়ুতে বস্তু হয় তার ওজনটা সর্বদা বেশি হবে, যখন জলে নিমজ্জিত করবো তখন ওজনটা কম হবে। তার বস্তুর আপাত ওজন হ্রাস W1 মাইনাস, তাহলে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনটা নেবো। তাহলে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনটা কত আছে, W3 মাইনাস W1, তাহলে W3 মাইনাস W1। তাহলে যখন কোনো বস্তুর ঘনত্ব যার মধ্যে ডোবাচ্ছি তার থেকে কম হবে, তখন বস্তু একা ডুবতে পারবে, তার সঙ্গে একটা নিমজ্জকের প্রয়োজন, মানে একটা হেল্প দরকার একটা অন্য বস্তুর, তাকে আমরা নিমজ্জক হিসেবে নাম দিচ্ছি।
নিমজ্জক বল বলছি বলে মানে একটা আলাদা জিনিস কীভাবে হবে, কোনো এত টাফ ভাবার দরকার নেই। একটা অন্য একটা বস্তুর সাহায্য নেব, তার ওজন আমি অলরেডি জানি, এরকম একটা বস্তুর সাহায্য নেব, তো তার দ্বারা আমি এটা ডুবিয়ে দেবো। ওকে, সেখান থেকে টোটাল নিমজ্জক আর বস্তুটার মোট ওজন থেকে যদি নিমজ্জকের ওজনটা যার সাহায্য নিয়ে আমরা ডোবাচ্ছি তার ওজনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে জলের মধ্যে বস্তুটার ওজনটা কত হবে সেটা আমরা বের করতে পারছি। ওকে, তাহলে আপাত ওজন কতটা হ্রাস হলো, বায়ুতে বস্তুটার ওজন মাইনাস জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটার ওজন, সেটা W3 মাইনাস W1। ওকে, তাহলে এটা W3 মাইনাস W2। ওকে, এটা W2 হবে, W3 মাইনাস W2, তাহলে এটা মাইনাস করলে বস্তুর আপাত ওজন হ্রাসটা পেয়ে গেলাম। তাহলে এই আপাত ওজন হ্রাসটা কী হবে, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন হবে। তাহলে এটা আমরা লিখে দিতে পারি যে অতএব বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তাহলে এখানে আমরা বলতে পারি কি, অতএব বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল টু বলতে পারি কি W1 মাইনাস W3 মাইনাস W2। তাহলে যেই পরিমাণ ওজনটা হ্রাস হয়েছে আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি যেই পরিমাণ বস্তুটার ওজন হ্রাস পেয়েছে সেই পরিমাণ জলটাই কী হবে, অপসারিত হবে, এবং তার ওজন অপসারিত তরল ওজনের সঙ্গে সমান হবে। যেই পরিমাণ ওজন হ্রাস হবে সেই ওজনটা আর যেই পরিমাণ তরলটা অপসারিত হয়েছে তাদের ওজন দুটো পরস্পর সমান হবে। অর্থাৎ বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল টু W1 মাইনাস W3 মাইনাস W2। তাহলে বলতে পারি বস্তুর সম আয়তন তরলের ওজন, তাহলে বলতে পারি তাহলে বা বস্তুর সম আয়তন তরলের ওজন ইকুয়াল টু W1 মাইনাস বলতে পারি কি এখানে দিচ্ছি আমি নাহলে ইকুয়াল টু করে W1 মাইনাস W3 মাইনাস W2। তাহলে এইটা হচ্ছে কি বস্তুর সম আয়তন তরলের ওজন। এবার তরলের আমার আয়তন জানা আছে, ঘনত্ব জানা আছে, যদি ঘনত্বটা বলে দিই তাহলে দেখে নাও। ধরি তরলের ঘনত্ব রো, ধরি তরলের ঘনত্ব রো এবং অপসারিত তরলের ভর এবং অপসারিত তরলের ভর। তাহলে এখান থেকে বলতে পারি যদি ঘনত্ব এই হয় তাহলে আয়তন ভি অর্থাৎ তরলের আয়তন বলতে হতে তরলের আয়তন বা ভর m ইকুয়াল টু রো ভি। ওকে, এবার আমরা জানি কি অতএব সম আয়তন তরলের ওজন অতএব বলতে W1 মাইনাস W3 মাইনাস W2 অর্থাৎ অপসারিত তরলের ওজন ইকুয়াল টু এটা হচ্ছে কি দেখো সম আয়তন অপসারিত তরলের ওজন, তাহলে অপসারিত তরলের ওজন ইকুয়াল টু mg। ওকে, mg। আবার m ইকুয়াল টু রো ভি, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি ইকুয়াল টু রো ভি জি। তাহলে এখানে বলতে পারি বা v ইকুয়াল টু W1 মাইনাস W3 মাইনাস W2 ডিভাইডেড বাই রো জি। অর্থাৎ একই, কোনো ডিফারেন্স নেই। আগেরটা যেভাবে প্রমাণ করলাম এইটা সেম হবে, শুধু হালকা বা ঘনত্ব কমের জন্য যে নিমজ্জক একটা নিতে হবে। তো নিমজ্জকের ওজনটা যদি টোটালটার ওজনতে বাদ দিয়ে দিই তাহলে এটা বস্তুর তরলের মধ্যে ওজন হবে, সেটাকে মাইনাস, মানে এই টোটালটাকে আগেরটা আমরা W2 ধরেছিলাম। তাহলে বলতে পারি অতএব, তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু W1 মাইনাস W3 মাইনাস W2 ডিভাইড বাই রো জি। এবার দেখো না যেই পরিমাণ তরলটা অপসারিত হয়েছে সেটাই তো বস্তুর আয়তন, কারণ সম আয়তন বস্তুর যে আয়তন হবে সেই পরিমাণ আয়তনে জলটা অপসারিত হবে, তা সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি, তাহলে বলতে পারি বা বস্তুর আয়তন ইকুয়াল টু
W1 মাইনাস W3 মাইনাস W2 বাই রো জি। পাশে লিখে রাখবে বস্তুর আয়তন সমান সমান পরিমাণ আয়তনে অপসারিত তরলের আয়তন। যেই পরিমাণ তরল, ভালো করে বুঝে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট। এটা বস্তুর যে আয়তন, বস্তুকে তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটা যে আয়তন হবে, অর্থাৎ এই বস্তুটাকে আমি সম্পূর্ণ তরলের মধ্যে নিমজ্জিত করেছি, তাহলে এই বস্তুটা যে আয়তন হবে ঠিক সম আয়তন তরল ওখান থেকে অপসারিত হবে। এর আগে আমি বলেছিলাম যে চাপের ক্ষেত্রে যেমন আমরা ঘাত বৃদ্ধি বলেছিলাম, এখানে যেই পরিমাণ তরলটা অপসারিত হচ্ছে সেই পরিমাণ তরলটা ওখানটা চলে যাচ্ছে। বিশেষ করে যেমন যে হাইড্রোলিক প্রেসটা আলোচনা করেছিলাম, সেখানটা বলেছিলাম একদিকে তরলটা অপসারিত হলে এই দিকের আয়তন ওই দিকের আয়তন সমান করে আমরা ঘাত বৃদ্ধি নীতিতে তোমার দেখেছিলাম, বা হাইড্রোলিক প্রেসটাও বুঝিয়েছিলাম। ঠিক এখানেও বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করলে হয় সে হালকা হোক বা ভারী হোক, অর্থাৎ ঘনত্ব বেশি হোক বা কম হোক তরলের থেকে, সেই বস্তুটা যে আয়তন নিয়ে থাকবে তরলের মধ্যে ঠিক সেই পরিমাণ বস্তুর সম আয়তন তরল ওখান থেকে কী হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। তাহলে যেই পরিমাণ আমি যদি বের করি, তাহলে যে অপসারিত তরলের আয়তন সেটা যা হবে অবশ্যই সেটা কার সঙ্গে সমান হবে, বস্তুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো বস্তু, যে কোনো আকৃতির, ওকে, যার জিওমেট্রিক্যাল কোনো শেপ নেই, সেই সমস্ত বস্তুরও আয়তন খুব সহজে আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে বের করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে কি, আমরা কী করে ঘনত্ব বের করব কঠিন বস্তুর। যদি এমন কোনো কঠিন বস্তু দেয় যার যেটা অবশ্যই ঘনত্ব বেশি, যার ঘনত্ব তরল থেকে বেশি, তার আমরা কি করে ঘনত্ব বের করব, এই ইউজ করে এইভাবে। তাহলে আমরা কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজে। তাহলে নেক্সট আমরা কি, কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। তো আশা করি তুমি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইটা যদি বুঝতে পারো, এর পরে যেগুলো আছে খুবই সহজে লাগবে তোমাকে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট যে কীভাবে হচ্ছে, আর এটা খুব একটা কঠিন নয়। আশা করি তোমাদের এটাও সহজ লাগবে। ওকে, তো এটা বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যে এটা তোমাদের কেমন লাগছে, বোঝা যাচ্ছে কিনা, বা কোনো যদি ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। তার নেক্সট আমরা করবো কি, কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। ঘনত্ব নির্ণয় অবশ্যই ধরে এখানে লিখে দিচ্ছি, ধরি কঠিন বস্তুর ঘনত্ব হচ্ছে রো এস, দিলাম এস ফর সলিড, ওকে, রো এস। এবং জলের ঘনত্ব শুধু রো, জলের বা তরলের বলতে পারি। এক্ষেত্রে আমরা যেটা ধরবো রো এস গ্রেটার দ্যান রো, মানে হচ্ছে কি কঠিন বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি। তাহলে কঠিন বস্তুর ঘনত্ব তরল থেকে বেশি হলে সেখানে কি আমরা কোনো নিমজ্জকের প্রয়োজন হবে? তার প্রয়োজন হবে না, কারণ বস্তু এমনি ডুবে যাবে। এটা ভালো করে মনে রাখো যে কখন নিমজ্জক আমার লাগবে, কখন লাগবে না, এটা অনেকে বুঝতে পারে না। তো যখন কঠিন বস্তুর মানে যদি কঠিন বস্তু নিজে থেকে ডুবে যেতে পারে, তার নিমজ্জক লাগবে না, তাকে ডোবাতে অন্য কারোর সাহায্য লাগবে না। যে সহজে ডুবতে পারে তাকে ডোবাতে সাহায্য লাগে, যে নিজে ডুবে যায় খুব সহজে তাকে ডোবাতে সাহায্য লাগে না। এবার কোনটা ডুবে যাবে কোনটা ডুববে না, সহজ হিসাব, যার ঘনত্ব বেশি হবে সে ডুবে যাবে। অর্থাৎ কঠিন বস্তুর ঘনত্ব যদি তরল থেকে বেশি হয়, কঠিন বস্তু নিজে থেকে ডুবে যাবে। যদি কঠিন বস্তুর ঘনত্ব তরল থেকে কম হয়, তাহলে ওকে ডোবাতে অন্য কারো সাহায্য হবে। ঘনত্ব বেশি হলে অটোমেটিকলি ডুবে যাবে। তাহলে আমরা এটা প্রথম কেস, তাহলে আমরা যেটা এখানে করবো যেটা, সেটা প্রথম কেসটা। অর্থাৎ দেখে নাও, তাহলে এই হচ্ছে, তাহলে আমার জলাশয় আছে, তাহলে বস্তুটা যখন আমার বায়ুতে আছে, ওকে, তখন তার ওজন হচ্ছে কি W1। যখন জলের মধ্যে আছে, ওকে, তাহলে তার হচ্ছে ওজন কত হচ্ছে W2। ওকে, আমি এখানে শেপ দেখাচ্ছি, জিওমেট্রিক শেপ দেখাচ্ছি, তাহলে ধরো এরকম নয়, বুঝতে ধরলাম, সাপোজ ধরলাম বস্তুটা হচ্ছে আমার এরকম, এই শেপের, ওকে, এই শেপের বস্তু আছে। তাহলে বায়ুতে এর ওজন হচ্ছে কি W1। আর এই বস্তুটা যেমন আমি তরলের মধ্যে রাখবো, ওকে, তাহলে এটা যখন রাখি তরলের মধ্যে, তখন তার ওজন কত হচ্ছে W2, ওকে, W2, ওকে। তাহলে একটু ধরে না, যদিও এক টাইপের দেখাচ্ছে না দুটো, ধরে না এই বস্তুটাই একই বস্তু যখন তরলের মধ্যে ডুবেছে সেটা হচ্ছে কি W2।
তাহলে এর আপাত ওজন হ্রাস হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, তাহলে যখন বায়ুতে আছে তখন এর ভরটা কত হবে, তাহলে বায়ুতে থাকা অবস্থায় বস্তুর ভর, তাহলে বস্তুর ভর, ভরের তো কোনো পরিবর্তন হলো, ভরটা একই থাকে, বস্তুর ভর ইকুয়াল টু বলতে পারি কি, ভর আমি এম ধরলাম, এম ইকুয়াল টু বলতে পারি যে W1/g, কারণ W1 ইকুয়াল টু mg, তাহলে m ইকুয়াল টু W1/g। তাহলে এটা আছে কি বস্তুর ভর। বস্তুর আয়তন, বস্তুর আয়তন, বস্তুর আয়তন ভি ধরলাম। বস্তুর আয়তনটা প্রথম কেসে আমি আলোচনা করি, সেটা কি হচ্ছে, বস্তুর আয়তন আমরা কি পেয়েছিলাম, W1 - W2/ρ। রোটা কী ছিল, তরলের ঘনত্ব, যেই তরলের মধ্যে নিমজ্জিত করেছি। তাহলে কী হবে, অতএব বস্তুর ঘনত্ব, অতএব বস্তুর ঘনত্ব ρs। ওকে, কঠিন বস্তুর ঘনত্ব তাহলে কী হবে, বস্তুর ভর, ভর m বাই বস্তুর আয়তন। ওকে, বস্তুর আয়তন, তাহলে এটা হচ্ছে ভি। তাহলে যদি আমার মানটা বসে, তাহলে বা ρs ইকুয়াল টু বস্তুর ভর কি W1/g ডিভাইডেড বাই বস্তুর আয়তন কত, এটা জি হবে। ওকে, রো জি হবে এটা, তাহলে W1 - W2/ρg। এইটা আমরা রো এস গ্রেটার দ্যান রো ধরেছিলাম, রো এস লেস দ্যান রো, মানে প্রথম দ্বিতীয় কেসটাও একইভাবে প্রমাণ করা যাবে। আয়তনটা আমার জানা আছে, শুধু বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। ওকে, তাহলে এটা আমার পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে আমি একটু এখানে মুছে দিচ্ছি একটু, তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে বা রো এস ইকুয়াল টু W1/g ইন্টু, এটাকে উল্টে দিই, রো জি বাই W1 - W2। তাহলে জি জি কাটবে, তাহলে বা রো এস ইকুয়াল টু W1 - W2 ইন্টু রো। তাহলে এইটা হচ্ছে কঠিন বস্তুর ঘনত্ব। তাহলে এখানে দেখে নাও, খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে একটার সঙ্গে আরেকটা লিঙ্কটা তো বুঝতে পারলে, আয়তন নির্ণয় করা যদি তুমি সহজে বুঝতে পেরে যাও, সেখান থেকে ঘনত্ব নির্ণয় করা খুব একটা টাফ নয়, খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। এখানে আর একটা স্পেশাল আছে এই ঘনত্ব নির্ণয়তে, যদি ধরো একটা বস্তুর আমার ঘনত্ব জানা আছে, ওকে, একটা ধরো এটা এমন একটা বস্তু আছে যার ঘনত্ব আমি জানি অলরেডি, তা সেই বস্তুটা কতটা পিওর বা কতটা সংকর বা তার মধ্যে কত অপদ্রব্য মেশানো আছে, সেইটা আমরা এই দ্বারাই নির্ণয় করতে পারি। তাহলে এর রো এসটা আমার জানা আছে কত। তাহলে এই বস্তুটাকে জলে ডুবিয়ে এই পদ্ধতিতে W1 W2 যদি জানা থাকে এবং যেই তরলে ডুবিয়ে সেই তরলের ঘনত্ব যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা রো এস ক্যালকুলেট করতে পারি। ওকে, এখান থেকে রো এস ক্যালকুলেট করতে পারি। তাহলে এই রো এসের মান অরিজিনাল যে রো এস সলিডের বা কঠিন বস্তুর যে ঘনত্ব আমরা পেলাম, অরিজিনাল সেই কঠিন বস্তুর ঘনত্বের সঙ্গে যদি ম্যাচ খেয়ে যায়, তাহলে বলা যেতে পারে বস্তুটা পিওর একদম, ওর মধ্যে কোনো খাদ বা অপদ্রব্য মেশানো নেই। যদি কম বেশি হয়, যদি এর থেকে ঘনত্ব কমে যায় বা বেড়ে যায়, তাহলে কি বোঝা যাবে এর সঙ্গে কিছু অপদ্রব্য মেশানো আছে। তাহলে কোনো বস্তুর বিশুদ্ধতা কতটা বিশুদ্ধ আছে, কতটা খাঁটি আছে, সেইটাও আমরা এর দ্বারা নির্ণয় করতে পারি খুব সহজেই। তাহলে কীভাবে বললাম, যদি আমরা এই যে আমরা যে কঠিন বস্তুকে তার ঘনত্ব নির্ণয় করব, সেই কঠিন বস্তুর ঘনত্ব যদি আমরা জানা থাকি, তাহলে সেই বস্তুটা ডুবিয়ে দেখবো, এইভাবে ক্যালকুলেট করে দেখবো, সেই ঘনত্ব আর জানা ঘনত্ব দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে বস্তুটা আমার বিশুদ্ধ আছে বা তার মধ্যে কোনো খাদ মেশানো নেই। যদি না মেশে, অর্থাৎ যদি না দুটো মেলে, অর্থাৎ যদি আলাদা যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে কিছু অপদ্রব্য বা কিছু খাদ মেশানো আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা সংকর ধাতুর ক্ষেত্রে কীভাবে প্রত্যেকটার ঘনত্ব আলাদা করে নির্ণয় করতে হয়, সেটা তোমাদের এই আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে সেটা তোমাদের দেখাবো। ওকে, তো আজকে যেগুলো বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।